বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের সরকার ও রাজনীতি কোর্সের ক্লাসে। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। প্রিয় ছাত্ররা, আজকে আমরা জানতে বুঝতে চেষ্টা করব ইরানের রাজনীতিতে এক বিশেষ ঘটনা, মাইলস্টোন, ইসলামী বিপ্লব, যেটি 1979 সালে মূলত ইরানে সংগঠিত হয়েছিল, কিন্তু এর পটভূমি তো বেশ আগের থেকেই বিস্তৃত, বলা যেতে পারে প্রথম রেজা শাহের সময়কাল থেকেই বিস্তৃত, এবং পরবর্তীতে সে বিপ্লব উত্তর যে রাজনৈতিক ঘটনা প্রবাহ, তার মধ্যে এই ঘটনা প্রবাহ বিদ্যমান। তো 1920 শতকে ইরানে যে কাজার রাজবংশ আর পাহলভি রাজবংশ শাসনের ইতিহাস, প্রিয় ছাত্ররা, সেইটি আসলে অবসান ঘটে এই সময়। প্রধানত আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে শিয়া বুদ্ধিজীবী গোষ্ঠী বা উলেমা গোষ্ঠী এই আন্দোলনে নেতৃত্ব দেন। প্রিয় ছাত্ররা, ইসলাম প্রধান এই রাষ্ট্রটিতে, ইরানে, যখন এটি পারস্য নামে ছিল, 16 শতাব্দী থেকে শিয়া সম্প্রদায় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। 1920 শতকেও তাদের ভূমিকা অব্যাহত থাকে। তারা দেশের সাংস্কৃতিক অবস্থা ও দেশকে রক্ষার জন্য ভূমিকা রাখে। বিশেষত যে কোনো সময় ইসলামী ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত আসে তখন তারা এগুলি করে এসেছে। যেমন 1891 থেকে 92 সালে যে টোব্যাকো অ্যাক্ট হয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন, 1905 থেকে 11 পর্যন্ত যে বিপ্লব, সেটিও তাদের মাধ্যমে সাধিত হয়। এরই ধারাবাহিকতা ক্রমে শাহের যে স্বৈরাচারী শাসন, সেটির বিরুদ্ধে এই আন্দোলন বা ইসলামী বিপ্লব আসলে অনুষ্ঠিত হয়। তো প্রিয় ছাত্ররা, এসো আমরা পরিচিত হই এই বিপ্লবের প্রাণ পুরুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে। ইরানের 2500 বছরের রাজত্বকালের যে রাজতন্ত্রের যে পরিসমাপ্তি ঘটে, যার নেতৃত্বে গণ অভ্যুত্থানে 1979 সালের, মূলত 1878 সালের শেষার্ধে এই আন্দোলন বা গণবিক্ষোভ আকারে শুরু হয়েছিল, যার ফলশ্রুতিতে দৌর্দণ্ড প্রতাপ পশ্চিমা বিশ্বের মদতপুষ্ট মোহাম্মদ রেজা শাহকে দ্বিতীয়বার ও শেষবারের মতো ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করতে হয়। প্রিয় ছাত্ররা, তেহরান থেকে 225 কিলোমিটার দক্ষিণে খোমেইন শহরে আয়াতুল্লাহ রুহুল্লাহ আল মুসাভি জন্মগ্রহণ করেন। তার প্রপিতামহ সাইদ্দিন আলী শাহ কাশ্মীরের অধিবাসী ছিলেন। পরবর্তীতে তার পিতামহ সাইদ আহমেদ, তিনি ইরাকের নাজাফে এসে বসবাস শুরু করেন এবং পরবর্তীতে ইরানের খোমেইনির সম্ভ্রান্ত ইউসুফ খানের কন্যাকে বিবাহ করে বসবাস করতে থাকেন। পিতা সাইদ মোস্তফার পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন আয়াতুল্লাহ খোমেনি, এবং আরা ও কোম এই দুই জায়গাতে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। আইনজ্ঞ ও ধর্মতাত্ত্বিক হিসেবে অল্প দিনের মধ্যেই তিনি খ্যাতি অর্জন করেন। দর্শন শাস্ত্রে অধ্যাপনা শুরু করেন তিনি। কোমের ফাউজিয়া মাদ্রাসায় শিক্ষকতা কালে তিনি আয়াতুল্লাহ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। রাজনীতি সচেতন, ধর্মজ্ঞ, আইনজ্ঞ এই ব্যক্তিটি দ্বিতীয় রেজা শাহের সময়কালে যে সমস্ত রাজনৈতিক ঘটনা প্রবাহ, সেগুলিতে সচেতনভাবে খেয়াল করেন এবং যোগ দেন। এবং বস্তুত ইরানে এই শাহ বিরোধী আন্দোলন বা ইসলামী বিপ্লবের গোড়ার দিকে নেতৃত্ব দিয়েছিলেন রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী প্রধান আয়াতুল্লাহ বুরুজার্দি। তার মৃত্যুর পর 1961 সাল থেকে মূলত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই বিপ্লবে বা এই ইসলামী বিপ্লবে
নেতৃত্বের জায়গাটিতে চলে আসেন। প্রিয় ছাত্ররা, এসো আমরা এই যে ইসলামী বিপ্লব এর পটভূমিতে যাই, আমরা কারণগুলি সম্পর্কে আলোচনা করি, যে কারণে এই বিপ্লব ইরানে অনিবার্য হয়ে পড়েছিল। এসো একটি স্লাইড দেখি। প্রথমত, একেবারে প্রথমেই যদি আমরা খুঁজতে যাই, তাহলে ইরানে শাহের যে স্বৈরাচারী শাসন, সেটি ছিল এই ইসলামী বিপ্লবের প্রধান কারণ। 50-এর দশকে জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী মুসাদ্দেক, তোমাদের মনে আছে মনে হয় গত ক্লাসে আমরা যখন আলোচনা করছিলাম যে তেল জাতীয়করণ করা নিয়ে তার যে পদক্ষেপ, সেই যে ঘটনা প্রবাহ, সেটির ফলে দ্বিতীয় শাহ বিতাড়িত হলেও পরবর্তীতে সাম্রাজ্যবাদী শক্তির সমর্থনে পুনরায় ক্ষমতা লাভ করেন এবং মোসাদ্দেককে বরং তার প্রধানমন্ত্রিত্ব থেকে বহিষ্কার করেন। এবং এবারে শাহ বেশ সচেতন হয়েছিলেন যাতে করে 1953 সালের এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। সেই জন্যে তিনি 2টি লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এক হচ্ছে রাজনৈতিক ক্ষমতার চাবিকাঠি যাতে নিজের হাতেই থাকে, আর দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ সম্পর্ক বজায় রাখা। এবং শ্বেত বিপ্লব পড়াবার সময় আমি তোমাদের সাথে আলোচনা করেছি প্রিয় ছাত্ররা, যে এই সকল কর্মসূচির মধ্যে দিয়ে শাহ চেষ্টা করেছিলেন যে তৎকালীন রাজনৈতিক দলগুলির বিপরীতে তাদের অতিক্রম করে জনগণের সাথে সরাসরি যোগাযোগের, এবং সেই লক্ষ্যে তিনি অবশ্য আরও একটি কৌশল নিয়েছিলেন। তিনি 2টি দল গঠন করলেন, মিল্লিউন ও মারদুন নামে, যেটি সরকারি আর বিরোধী দল হিসেবে তিনি পরিচিত করানোর চেষ্টা করেন। অবশ্য এই চেষ্টায় তিনি ব্যর্থ হয়েছিলেন। পরে মিল্লিউন দলের জায়গায় তিনি ইরান নভিন নামে একটি দল গঠন করেন এবং এই দল 1971 সালে মজলিসের যে নির্বাচন হয়েছিল তাতে অধিকাংশ আসন অর্জন করেন। পরবর্তীতে শ্বেত বিপ্লব চলাকালে ইরানের জনগণের মধ্যে যে নানামুখী প্রতিক্রিয়া এবং তার শাসন প্রক্রিয়ার বিরুদ্ধে যে ক্ষোভ জমা হতে থাকে, তার এক পর্যায়ে গিয়ে 1975 সালের 2রা মার্চ মুহাম্মদ রেজা শাহ এক ঘোষণা বলে ইরানে একদলীয় শাসন প্রবর্তন করেন। রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করার চেষ্টা করেন। এর মাধ্যমে প্রশাসনকে কেন্দ্রীয়করণ, প্রচার মাধ্যমের স্বাধীনতা খর্ব করেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সাভাক তৈরি করেন এবং এর মধ্যে দিয়ে নিজের নিরাপত্তা, নিজের শাসনের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করেন এবং নানা রকম দমন নীতি তিনি এই সময়ে প্রয়োগ করেন। এগুলির মধ্যে দিয়ে তার কাজকর্মে এক ধরনের স্বৈরাচারী প্রবণতা তো দেখা দেয়। ইরানের মোল্লা সমাজ, উদারপন্থী গণতান্ত্রিক দল, বাজারিরা, শ্রমিক, ছাত্ররা, ক্রমান্বয়ে বিভিন্ন গোষ্ঠী এই যে শাহের শাসন প্রক্রিয়া এর বিরোধিতা থেকে শুরু করে ধীরে ধীরে পর্যায়ক্রমে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক পর্যায়ে একটি বিদ্রোহ সংগঠিত হয় বা গণ আন্দোলনে এটি রূপ নেয়। দ্বিতীয় কারণ ইরানের সনাতন সমাজ ব্যবস্থা। প্রিয় ছাত্ররা, ইসলাম কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ইরানে বিদ্যমান ছিল, এক সনাতন সমাজ ব্যবস্থা যেটি ছিল, সেটি পাহলভি বংশের পতন প্রক্রিয়াকে আসলে ত্বরান্বিত করেছিল। ইরানে প্রথম রেজা শাহ, আমরা এর আগে আলোচনা করেছি যে বিভিন্নমুখী সংস্কার প্রয়াসের মধ্যে দিয়ে ইরানের আধুনিকীকরণের চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন কম বেশি। এবং তিনি রাতারাতি এই চেষ্টাটা করেছিলেন বলে কিছু প্রতিক্রিয়াও ইরানের সমাজে দেখা দিয়েছিল। রিচার্ড ফ্রাই যেভাবে বলেছিলেন যে শাহ বলপূর্বক আধুনিকীকরণের প্রয়াস পান, জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করেন
এবং ফলশ্রুতিতে এই বিপ্লব সমাজের গভীরে প্রবেশ না করে সমাজের উপরে ভাসমান স্তরে ছিল। গত ক্লাসে তোমাদের যে কিছুটা যেমন বলেছিলাম যে এই পরিবর্তন প্রক্রিয়াগুলি শহরের যতটা প্রচলিত ছিল গ্রামের দিকে কিন্তু ততটা প্রচলিত হয়নি, অর্থাৎ গ্রাসরুট লেভেলে এই জিনিস এটি খুব বেশি প্রবেশ করতে পারেনি। তো এই যে বিষয়টি, এই যে সনাতন সমাজ কাঠামো ইসলামপন্থী নানা কর্মপ্রক্রিয়ায় তিনি ইসলামের বিধিকে বা প্রচলিত ইরানে প্রচলিত বিধিকে অতিক্রম করার চেষ্টা করেন এবং নানা যে জোরপূর্বক যে বিভিন্ন কর্মকাণ্ড দ্রুত করার প্রয়াস পান, তাতে করে ইরানের যে সনাতন সমাজ ব্যবস্থায় যে গতানুগতিক জীবনযাপনে অভ্যস্ত জনমানুষেরা বিরুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। মূলত ধর্মীয় বুদ্ধিজীবী গোষ্ঠীর নেতৃত্বে তারা পরবর্তীতে আন্দোলনে অংশগ্রহণ করে। তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে শাহের অর্থনৈতিক নীতি। প্রিয় ছাত্ররা, মূলত যে কোনো শাসন ব্যবস্থায় যখন জনগণ আর্থিকভাবে নিরাপত্তা উপভোগ করে তখন কিন্তু মোটামুটি সেই শাসন ব্যবস্থাটি স্থিতিশীল হয়ে ওঠে। কিন্তু ইরানে যেটি হয়েছিল, মোহাম্মদ রেজা শাহ দ্বিতীয়বার যখন আবার তিনি সিংহাসনে আরোহণ করলেন, তিনি অর্থনৈতিক ক্ষমতা নিজের আর পরিবার বর্গের উপর এবং তার উপরে নির্ভরশীল যে উচ্চ বুর্জোয়া ছিল তাদের হাতে রাখেন। এমনকি ইরানের তৈল সম্পদ থেকে প্রাপ্ত যে আয় তার এক উল্লেখযোগ্য অংশ শাহের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেন। এটি ত্রুটিপূর্ণ অর্থনৈতিক নীতি যা বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। আরেকটি ব্যাপার তোমরা দেখতে পারো, আমরা যেমন পাকিস্তানের আমলে আমাদের প্রতি বৈষম্যের চিত্র যেভাবে উন্মোচন করি সেরকম একটি প্রক্রিয়া খেয়াল করো প্রিয় ছাত্ররা। ইরানে সেই সময়ে দ্বিতীয় রেজা শাহের সময়ে শিল্প প্রতিষ্ঠানের মালিকানা, এটি যদি 60-এর দশকের প্রথম দিকে 1971 থেকে এই সময়টার কথা যদি বলি, সেই সময়ে 3.5 শতাধিক বৃহৎ যে কলকারখানা তার 177টি বৃহৎ অংশের মালিকানা ছিল 56টি পরিবারের হাতে। অর্থাৎ অর্থনীতি এক ধরনের দেউলিয়াতের দিকে চলে যাচ্ছিল। অন্য 72টি পরিবারের গুলোর কাছে ছিল 88টি প্রধান শিল্পের অংশীদারিত্ব। এই যে অর্থনৈতিক বৈষম্য যখন শুরু হয় আসলে সেই সময় বোঝা যায় যে একটি বিপ্লব আসন্ন হয়ে পড়েছে। এবারে প্রিয় ছাত্ররা, বুদ্ধিজীবী ও ধর্মীয় গোষ্ঠীর বিরোধিতা। মূলত তোমাদের আগেই বলেছি যে এই গোষ্ঠীর নেতৃত্বেই ইরানে ইসলামী বিপ্লবটি সম্পন্ন হয়েছিল। ইরানকে আধুনিকীকরণের প্রক্রিয়ায় প্রথম বাধা আসে এই গোড়াপন্থী শিয়া সম্প্রদায়ের নিকট থেকে। পাশ্চাত্য প্রভাবিত ইরানে যে নব্য বুদ্ধিজীবী গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল তাতে করে সেখানে ধর্মহীনতার মাত্রাও বেড়ে গিয়েছিল। পাশ্চাত্য জড়বাদের প্রভাবে আহমদ কাসাভি 1932 সালে যে বই লিখেছিলেন আইন নামে, সেখানে ইসলাম পরিপন্থী যে মতবাদ প্রচার করেন তা গোড়া সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। পরবর্তীতে পুত্র রেজা শাহ এর সময়েও পূর্ববর্তী সরকারের ন্যায় মোল্লা শ্রেণীর উপরে, ধর্মীয় গোষ্ঠীর উপরে অকথ্য নির্যাতন চলতে থাকে। প্রিয় ছাত্ররা, যেহেতু তারা ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ সরকার নিতে শুরু করলেই সেটাকে আমরা ধর্মনিরপেক্ষ বলি আর যাই বলি, তখনই তারা প্রতিবাদ করতেন এবং সেই হেতু তাদের উপরে এক ধরনের নির্যাতনের খড়গ নেমে আসতো। ফলে ইরানের এই ধর্মীয় গোষ্ঠীর বিরোধিতা ক্রমান্বয়ে এক সময় একটি বিপ্লবের রূপ নেয়। পরবর্তী পয়েন্টটি হচ্ছে শাহের যে ইসলাম পরিপন্থী কার্যকলাপ, এটি মূলত বুদ্ধিজীবীদের প্ররোচিত করেছিল, জনগণকে বিপ্লবে নামিয়েছিল। রেজা শাহ বিশেষ করে শ্বেত বিপ্লব যখন চলছিল, সেই শ্বেত বিপ্লবে পরস্পর বিরোধী ও আত্মঘাতী বিভিন্ন
হস্তক্ষেপের কারণে বিপ্লবটি সম্পূর্ণ সফল হয়নি এবং শাহ এই কর্মকাণ্ড চলাকালে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বোধে বা অনুভূতিতে আঘাত হানতেও দ্বিধা করেননি। প্রিয় ছাত্ররা, 1962 সালে এক রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই মূলত ইরানের মন্ত্রিসভা প্রাদেশিক ও নগর কাউন্সিল সংক্রান্ত এক বিল অনুমোদন করে, যা ইসলামে যে বিধান ইরানের সংবিধানে ছিল সেটিকে উপেক্ষা করে যেখানে চলে যাওয়া হয়েছিল, যেটা সংবিধানে যেখানে ছিল যে সকল নির্বাচিত আইন পরিষদের সদস্যকে ইসলামী ওয়েতে শপথ গ্রহণ করতে হবে, সেটিকে আসলে ইগনোর করা হয়েছিল। ফলে আয়াতুল্লাহ খোমেনি এই সময়ে তার বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে এই বিলের বিরোধিতা করেন ও সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ার করে দেন। প্রিয় ছাত্ররা, এবারে আমরা আলোক ফেলব সামাজিক ও সাংস্কৃতিক কারণ সম্পর্কে। তোমরা জানো প্রিয় ছাত্ররা যে কোনো শাসন ব্যবস্থা অথবা যে কোনো পরিবর্তন একটি সমাজের যে প্রচলিত যে জীবন আচরণ, যে বিশ্বাস, যে বোধ তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে না উঠলে সেটি আসলে সফল হয় না। তো দ্বিতীয় রেজা শাহ বা মুহাম্মদ রেজা শাহ তার পিতার সংস্কার কার্যক্রমের যে ধারাবাহিকতা, তাতে করে কিছু পদক্ষেপ নিয়েছিল যা এই প্রচলিত সমাজ ব্যবস্থার ধ্যান ধারণার বাইরে গিয়েছিল। যেমন তোমাদেরকে গত ক্লাসেই বলেছি যে ইরানে নারীদের ভোটাধিকার তিনি প্রদান করেছিলেন। আরও সমস্যা হয়ে দাঁড়ায় 1967 সালে পরিবার সংরক্ষণ আইন যখন করা হয়, তখন ইরানে মহিলারা পুরুষের সমান বিবাহ, তালাক, সম্পত্তিতে সন্তানদের উপরে সমান ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। এই যে নারী স্বাধীনতা, এর বিরুদ্ধে এটি অনইসলামিক এই অভিধা দেন মোল্লা সেনি এবং প্রথম থেকেই এটি বিরোধিতা করেন। আর পাশ্চাত্য প্রভাবে ইরানে সেই সময়ের সমাজে বার, মদ, জুয়া বা বিভিন্ন অনইসলামিক যে সমস্ত কার্যকলাপ বৃদ্ধি পেতে শুরু করেছিল, তাতে করে প্রিয় ছাত্ররা অনেক লেখকের এবং বুদ্ধিজীবীদেরও মনে এই বিষয়টি তাদের সামনে প্রতীয়মান হয় যে ইরানের শাহ ইরানের যে ইসলামী ঐতিহ্য সেইটিকে ধ্বংস করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, যা মানুষকে ক্ষুব্ধ করে তোলে। এবং তোমাদের তো মনে আছেই বোধহয় যে বঞ্চিতের ক্ষোভ হচ্ছে বিপ্লবের প্রধান কারণ। মনে আছে অ্যারিস্টটল যেটি আমাদের বিপ্লবের প্রধানতম কারণ হিসেবে বলেছিলেন। এবারে আমরা আলোচনা করি শাহের যে এক নায়কত্ব ও অসাংবিধানিক কার্যকলাপ সম্পর্কে। প্রিয় ছাত্ররা, তোমাদেরকে আগেই বলেছি যে শাহ 1953 সালে যখন একবার ক্ষমতা থেকে নির্বাসিত হয়ে পুনরায় মার্কিন মদদে আবার এসে সিংহাসনে আসীন হলেন, তখন তিনি কিভাবে এই শাসনকে স্ট্যাবল করা যায় এই জন্য নানামুখী কৌশল তিনি নিচ্ছিলেন এবং সেক্ষেত্রে মজলিসকে, সিনেটকে উপেক্ষা করে পাশ কাটিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার নানান প্রচেষ্টা তার মধ্যে তিনি গ্রহণ করেন, যা প্রকারান্তরে সাংবিধানিক সংকটের সৃষ্টি করে। তিনি ইচ্ছামতো প্রধানমন্ত্রী বদল করতেন, নিয়োগ করতেন। যেমন ইরানে যে সময় মোসাদ্দেক যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে তার শাসন ব্যবস্থাকে বাতিল করে জায়েদিকে তিনি প্রধানমন্ত্রিত্ব প্রদান করেছিলেন। পরবর্তীতে যখন তিনি আবার ফেরত এলেন তখন এবং মোসাদ্দেককে যখন ক্ষমতা থেকে বহিষ্কার করা হলো, পুনরায় জায়েদিকে গ্রহণ করেছিলেন এবং এর পরবর্তীতে তিনি আসলে ইরানের শাসনতান্ত্রিক প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক করার বদলে নিজের ইচ্ছা বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজের হাতে কুক্ষিগত করার জন্যে বিভিন্ন পদক্ষেপ নেন। এবং এই যে পদক্ষেপ
এটি আসলে স্বৈরাচারী পদক্ষেপই তো, যেটি এভেরি বলেছিলেন এভাবে যে এভাবে ইরানের প্রধানমন্ত্রিত্ব শাহের করদলগত হয়। তো এই যে বিভিন্নমুখী পদক্ষেপ, যে প্রচার মাধ্যমকে তার স্বাধীনতাকে হরণ করা, আইনসভাকে পাশ কাটিয়ে নিজের ব্যক্তিগত ইমেজ এবং শাসন প্রক্রিয়াকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা, সেই সাথে পাশ্চাত্যকরণের চেষ্টা, জনমানুষের যথেষ্ট প্রস্তুতি ছাড়াই, যেমন তার পিতা যেমন হ্যাট ল প্রবর্তন করেছিলেন, রাতারাতি নিজের পরিবারকে পোশাক আশাকে ওয়েস্টার্নাইজেশন এর যে প্রক্রিয়াটি, সেটি পুত্র দ্বিতীয় মানে রেজা শাহ তিনিও সমাজের অভ্যন্তরে এরকম বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন, সাধারণ জনমানুষের সাথে সেরকম নিবিড় সংযোগ ছাড়াই। এই যে সব প্রক্রিয়া, এই প্রক্রিয়া আসলে তাকে জনমানুষ থেকে বরং বিচ্ছিন্ন করে তুলেছে প্রিয় ছাত্ররা। এবং সেই সাথে আমাদেরকে আরও যেটি আলোচনা করতে হবে সেটি হচ্ছে মার্কিন নিয়ন্ত্রণ। ইরানের এই বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে মার্কিন যে প্রভাব ইরানের শাসন ব্যবস্থায় ছিল সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই শাহের শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি তো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন, যেটি আমরা আগেই বলেছি। মোসাদ্দেক উত্তর সকল সরকারকে এই মার্কিন যুক্তরাষ্ট্র অকৃপণভাবে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিতে থাকে। বাগদাদ চুক্তির মাধ্যমে এই বিশেষ সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে প্রিয় ছাত্ররা। 1958 সালে যখন সামরিক অভ্যুত্থান হয়, তারপর নতুনভাবে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়। এই যে চুক্তি, এগুলি ইরানের তৎকালীন সরকারকে শাসন ক্ষমতায় থাকার জন্যে পেছন থেকে একটি শক্তির হিসেবে কাজ করছিল বটে, তবে আমেরিকা তো এটি ইরানের স্বার্থে করেনি, তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তারা ইরানে একটি তাবেদার সরকার বজায় রাখার যে প্রক্রিয়া, সেই কাজটি তারা করছিল। এবং এই যে বিদেশি আগ্রাসন আর অর্থনৈতিক দাসত্ব, সেটি আসলে মানুষ মেনে নিতে চায়নি, পছন্দ করেনি। কোনো জায়গাতেই আসলে তাদের জনগোষ্ঠী সুশাসনের চেয়ে আসলে স্বশাসনটাই জনগণের পছন্দ থাকে বেশি। বাইরের কেউ এসে যত ভালো কিছুই করুক, তার চেয়ে নিজেদের দ্বারা নিজেরা শাসিত হতে, পরিচালিত হতে জনগণ পছন্দ করে, যেটি আমরা জাতীয়তাবাদের থিম থেকে বহু পূর্বেই প্রথম বর্ষ থেকেই জেনে এসেছি যে এক জাতি এক রাষ্ট্র, নিজের জাতির বা জাতির মানুষের দ্বারা শাসিত পরিচালিত হওয়াই নিজেদের স্বার্থ রক্ষার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার বলে জনগণ সাধারণত মনে করে। তো এই যে প্রক্রিয়া, এই সব কিছু মিলে, অর্থাৎ আরও একটু ছোট করে যদি বলি, শ্বেত বিপ্লবের নামে যে শোষণ, ইসলাম বিরোধী বিভিন্ন সংস্কার প্রক্রিয়া, গোয়েন্দা সংস্থা সাভাক তৈরি এবং তার মাধ্যমে বিরোধীদের নির্যাতন, একটিমাত্র পার্টি যেটা 1975 সালের চালু হলো, রাস্তাখিজ গঠন করে একনায়কত্ব প্রতিষ্ঠার চেষ্টা, মজলিসের ক্ষমতা খর্ব করে নির্বাহী ক্ষমতা নিজের হাতে নিয়ে নেওয়ার চেষ্টার ফলে সৃষ্ট যে সাংবিধানিক সংকট, এসব কিছু মিলে আসলে ইরানে ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এবং 1979 সালের এই বিপ্লবে দ্বিতীয়বারের মতো এবং শেষবার ইরানের দ্বিতীয় মোহাম্মদ শাহ তার ক্ষমতা থেকে উৎখাত করা হয় তাকে, এবং তিনি নির্বাসিত হন। এর মধ্যে দিয়ে ইরানের রাজতন্ত্রের পতন হয়ে প্রজাতন্ত্রের গোড়াপত্তন হয়। প্রিয় ছাত্ররা, আমরা আমাদের আগামী ক্লাসে এই বিপ্লবের সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আর ফলাফল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, যেটি প্রভাব ফেলেছে ইরানের পরবর্তী সমাজ ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায়। সে পর্যন্ত প্রিয় ছাত্ররা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।